হাই এভরিওয়ান, এটা হচ্ছে মির্জা সায়ানমুগ্ধ উপন্যাসের পর্ব সংখ্যা ৭২। উপন্যাস মির্জা সায়ানমুগ্ধ, লেখনীতে জান্নাতুল ফিরদাউস মিথিলা। চিনেন আমায়? একেবারে টোটলা ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলবো। ক্ষণিকেই সর্বাঙ্গের রক্ত ছলকে উঠল হিমাংশু রায়ের। মাথার তালুখানায় জমাট বাঁধল অদৃশ্য দাবানল। ক্ষুব্ধতায় চোয়াল করলেন শক্ত, দাঁত কপাটি একে অপরের সঙ্গে রুষ্টতায় কটমট শব্দে তুলছে মধ্যবয়স্কে। কণ্ঠে নেমেছে একরাশ অসন্তুষ্টি। মুখের লাগাম টানো অধীর, ভুলে যেও না আমি সম্পর্কে তোমার বয়োজ্যেষ্ঠ। সহসা সুদর্শনে তামাকে পোড়া বাদামি ঠোঁট দুটোর কোণে ছাপ ফুটল তাচ্ছিল্যের। পিয়ার্সিং করা ভ্রুখানা শ্লেষাত্মক ভঙ্গিতে উঁচু হলো খানিক। বলিষ্ঠ ঘাটটা কেমন নাটকীয় কায়দায় কাত করে বেপরোয়া যুবক ভারী তাচ্ছিল্য কণ্ঠে বলে ওঠে, ও বাবা, বান্দি ছেলে বললাম বলে হিমাংশু রায় কি রাগ করলেন? আচ্ছা থাক, রাগ করবেন না। আপনি আমার বয়োজ্যেষ্ঠ, তাই তো? ঠিক আছে, এই যে আপনাকে সম্মান দিচ্ছি, শুনুন। হিমাংশু রায় আমার বয়োজ্যেষ্ঠ মাই ফুট। দাঁত চেপে উপচে পড়া রাগগুলো কোনো মতো সংবরণে ব্যস্ত হিমাংশু রায়। কোমরের পিঠে বেঁধে রাখা হাত দুটো তার মুঠোবন্দি হয়েছে বহু আগে। বেপরোয়া যুবকের অমন বেখাল্লা কথার পিঠে মুখ্য জবাব দিতে উদ্যত তিনি। ভারী পদযুগলের সামান্য নাড়িয়ে যেই না এগোমেন, অমনি তার বিচক্ষণে বোধবুদ্ধিতে টনক নড়ল বুঝি। দাঁড়িয়ে গেলেন প্রতিমধ্যে, শঙ্কিত বিজড়িত কায়ায় ঘাট বাঁকালেন হিমাংশু রায়। পরপরই তার সন্নিগ্ধ দৃষ্টিজোড়া একত্রে গিয়ে আছড়ে পড়ল অদূরে দাঁড়িয়ে নীরবে কাঁদতে থাকা মেয়ের পানে। সহসা অন্তঃকরণে মচড়ে উঠল মধ্যবয়স্কের। ভুলে গেলেন রূঢ়মানবকে মুখ্য জবাব দেবার কথা। অস্থির চিত্তে তিনি তক্ষুনি পা ছুটিয়ে এগিয়ে মেয়ের সন্নিকটে গেলেন। আলতো করে হাত ছোঁয়ালেন নীরুর মাথায়। নীরু কাঁদছে, কি করুন সেই কান্নার সুর। বুক ভাঙা নীরব আর্তনাদে প্রতিচ্ছবি মেয়েটার মুখাবয়বে স্পষ্ট। মধ্যবয়স্ক খানিক ঢোক গেলেন, কণ্ঠ খাদে নামিয়ে আলতো করে শুধালেন, তুমি ঘরে যাও মা, আমাদের একটু আলাদা করে কথা বলতে হবে। ভগ্ন মানবী বড্ড আজ্ঞাকারী। বাবার মুখ নিশ্চিত বাক্য কর্ণধার হতে নীরবে পা বাড়ালো দরজার সম্মুখে। খানিক বাদে আড়াল হলো তার ক্ষুদ্র কায়া। তক্ষুনি নিজ চিরায়িত স্বভাবে ফিরলেন হিমাংশু রায়। গটগটিয়ে ফের এগিয়ে এসে দাঁড়ালেন মুগ্ধের সম্মুখে। রূঢ়মানব যেন দেখেও দেখল না তাকে, উল্টো ভাব ধরল ভাবলেশহীন। আঙুলের ফাঁকে গুজে রাখা সিগারের শেষ অংশটুকু অ্যাশট্রে বরাবর ছুঁড়ে ফেলে আরেকটা সিগার গুজল ঠোঁটের ফাঁকে। দাম্ভিকের ন্যায় লাইটার ধরাতে গেলেই সম্মুখ থেকে ধেয়ে আসে হিমাংশু রায়ের চিরবির কণ্ঠ, তুমি মানো আর না মানো, নীরু তোমার বাগদত্তা অধীর। অত্যন্ত এই কথাটা তুমি এত সহজে উপেক্ষা করতে পারো না। কথাটা শুনল মুগ্ধ। বাঁকা হেসে আগুন ধারালো সিগারের শেষ ভাগে। বুক ফুলিয়ে লম্বা এক নিঃশ্বাস টেনে ফের কাউচের গায়ে নিজ পাহাড় সম দেহটা এলিয়ে রাখল রূঢ়মানব। ভ্রুক্ষেপহীন গলায় আওড়ালো, কিসের বাগদত্তা রে বান্দির ছেলে, কিসের বাগদত্তা? ওইটুকুন একটা পুচকে বালপাকনা মেয়ে, যার নাক টিপলে এখনো সর্দি বেরোবে, সেই মেয়ে কিনা আমার বাগদত্তা হবে? ওরে বান্দির ছেলে, আপনার মেয়ে আমার ভার সইতে পারবে? ধরতে গেলেই তো মোড়ে ভূত হয়ে টাল হয়ে থাকবে। মেয়ের জন্য দরদ নেই আপনাদের? যুবকের এহেন বেফাস কথাবার্তায় তৎক্ষণাৎ মুখ কুঁচকে গেল হিমাংশু রায়ের। তেতো ভাব পৌঁছল কণ্ঠায়। তিনি খানিক মৌন হয়ে দাঁড়িয়ে থাকতেই পাশ থেকে কণ্ঠে উছালেন সুদীপাড়ায়। চিরবিরিয়ে আওড়ালেন, তুমি হয়তো ভুলে যাচ্ছ অধীর, তুমি ফিরে এসে নীরুকে বিয়ে করবে। এমন প্রতিশ্রুতি আমরা পেয়েছিলাম বলেই কিন্তু আজ এদিন দেখতে হচ্ছে। মুখবর্তী সিগারের কলুষিত ধোঁয়াগুলো রয়ে শুয়ে ছাড়তে ব্যস্ত মুগ্ধ। এরই মধ্যে কর্তাগিন্নির বাঁচ খায় কণ্ঠখানা কর্ণঘুরে পৌঁছালো তার। তক্ষুনি অচূর্ণ অহংকারে মুড়িয়ে থাকা বলিষ্ঠ ঘাটটা খানিক বাঁকা করলেন মাফিয়া বেস্ট। তাকালেন বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টে। ল্যাম্পশেডের মাখন রাঙা টিমটিমে হলদেরে আলোয় মুহূর্তেই চিকচিক করে উঠল মুগ্ধের বাদামি চোখ দুটোর মণিজোড়া। চোয়ালের পেশি হলো টান টান। হিমাংশু রায় ঘাবড়ালেন খানিক। তড়িঘড়ি করে স্ত্রীকে বাঁ হাতের কবজিসন্ধি আঁকড়ে তাকে হ্যাঁচকা টানে টেনে নিয়ে এলেন পেছনে। সূর্যদেবার ভঙ্গিতে যেই না মুখ খুলবেন, অমনি শোনা গেল রূঢ়মানবের রুক্ষ কণ্ঠস্বর, আপনার ভাগ্য ভালো আমি এখন কলকাতার মাটিতে দাঁড়িয়ে আছি, নয়তো এতক্ষণে আপনার মতো অধিক জীব চলা মহিলার জীবজাত রাস্তার কুকুরের পেটে, আর মাথাটা আসতো আমার হাতে। তেতে ওঠেন কর্তাগিন্নি। রাগে হিতাহিত জ্ঞান শূন্যের ন্যায় দাঁত খিঁচলেন পরক্ষণে। উদ্যত হলেন কটা কটু বাক্য আওড়াতে, তবে তার হলো কই। পথিমধ্যে গম্ভীর স্বামী কবজিসন্ধি আঁকড়ে ধরল তার। তক্ষুনি থমকালেন সুদীপাড়ায়, বাঁকিয়ে তাকালেন ঘাড়। স্বামীর চিন্তিত মুখপানে দৃষ্টি পড়তেই দেখলেন মানুষটা কেমন অলক্ষ্যে নীরবে সতর্ক করছে তাকে। কর্তাগিন্নি বাধ্য স্ত্রী। এক পল স্বামীর মুখপানে দৃষ্টি বুলিয়ে সহসা কুলুপ আটলেন ঠোঁটের ডগায়, পিছিয়ে এলেন দুপা। হিমাংশু রায় এগোলেন এবার, কণ্ঠে ভারী গাম্ভীর্যের ছাপ ফুটিয়ে আওড়ালেন, দেখো অধীর,
তৎক্ষণাৎ সরু দৃষ্টি সম্মুখে তাকায় মুগ্ধ, দাঁত খিচে বলে ওঠে, কি দেখব? যার এক ঠ্যাং জাতায় আর এক ঠ্যাং চিতায়, তাকে আবার ঘটা করে দেখার কি আছে? কোন দিক দিয়ে রূপ বেড়েছে আপনার? কথার মাঝে এহেন অতর্কিত বাক্যলাপে হতভম্ব হিমাংশু রায়। বিস্ময়ে চোখ দুটো গোল গোল করে তাকিয়েছেন কেমন। বুকের মাঝে হুট করে শুরু হয়েছে চিনচিনে ব্যথা। ছেলেটার কথার যা ঝাঁজ, প্রেশার বোধহয় বেড়ে যাচ্ছে কয়েক গুণ। তিনি আলগোছে বাঁ হাত তুলে বুকের সনে চেপে ধরলেন। বিচক্ষণে ন্যায় পরিস্থিতি সামলাবার উদ্দেশ্যে খানিক গম্ভীর মুখে ফের শুধালেন, না না, আমাকে দেখতে বলিনি, আমি বলতে চাইছি নীরুর ব্যাপারে। নীরু 18 বছর হবার পরপরই নীরুকে বিয়ে করবে তুমি, এমনটাই তো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। দৃষ্টিতে প্রগাঢ়তা বাড়ল মুগ্ধের, চোয়ালে বাড়ল তীক্ষ্ণ ভাব, কণ্ঠে ক্রুদ্ধতা লেপ্টে সে পরক্ষণেই আওড়ালো, প্রতিশ্রুতি? হোয়াট দ্য ফাক ইজ দ্যাট? কে দিয়েছিল? আমি? থতমত খেলেন হিমাংশু রায়। সাজানো বাক্যটা কেমন এলোমেলো হয়ে গেল মনে হচ্ছে। কপালে বাড়ালো ঘামের উপস্থিতি। মানব খানিক সময় নিয়ে ফের আওড়ালেন, না, তবে শ্যামা অর্থাৎ তোমার মা দিয়ে গিয়েছিল। তরাক পাহাড় সম বলিষ্ঠ দেহখানা নড়ে চড়ে উঠল মুগ্ধের। দাঁড়িয়ে গেল হুট করে। ভ্রুক্ষেপহীন কায়দায় দুহাত প্যান্টের পকেটে গুজে পায়ে গতি টানল মাফিয়া বিস্ট। সম্মুখে দুয়ারের প্রাণে অগ্রসর হয়ে ভারী অথচ গমগমে গলায় আউড়ে গেল, ফাইন, তাহলে সারমপ্তের দেবীকেই গিয়ে বলে আসুন আরেকটা ছেলে পয়দা করে তার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিতে। আমি অধীর রায় আপনার মেয়ে কিংবা অন্য কোনো নারীর প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্টেড নই, মাইন্ড ইট। যুবক যত এগোচ্ছে তার ক্ষুদ্র কণ্ঠস্বর ঠিক ততটাই ক্ষীণ শোনাচ্ছে। ধীরলয় আড়াল হচ্ছে তার পাহাড়সম দেহটা। প্রস্তরখণ্ডের ন্যায় নীরব কামরায় ঠায় দাঁড়িয়ে রইলেন হিমাংশু রায়। তার দৃষ্টি নিরুত্তেজ, যেন রূঢ় মানবের অমর উত্তরে তিনি মোটেও হতবাক হননি। সময় এগোচ্ছে নিরবিচ্ছিন্ন কায়দায়। আগেরকার দিনের পুরানো রংচড়া দেয়ালে সগৌরবভাবে ঝুলন্ত অ্যান্টিক ঘড়িটা কেমন হুট করে ঘর কাঁপিয়ে ঢং ঢং করে উঠল। মুহূর্তেই সম্পূর্ণ আবদ্ধ কক্ষে নিরাপত্তা ছাপিয়ে চতুর্দিকে ছড়িয়ে গেল ঘড়িটার অমন বাজ খায় কণ্ঠ, যার শব্দে আঁতকে ওঠে মাহি। ভয়াত দৃষ্টি হতবিহ্বলে নেয় তাকাই সম্মুখে। ঘড়ির বড় ঘণ্টাটা এখনও নড়ছে, ক্ষীণ হচ্ছে তার আওয়াজ, জানান দিচ্ছে রাত্রির প্রথম প্রহর শেষ হবার সংকেত। সপ্তদশী সে সামলায় নিজেকে, তড়িঘড়ি করে বুকের ওপরে হাত দিয়ে এসে ডলতে থাকে অনবরত। পেটটা কেমন গুড়গুড় করছে তার, যন্ত্রণা দিচ্ছে ক্ষুধা। নিষ্পাপ রমণী কেমন ঠোঁট কামড়াচ্ছে অনবরত। দু হাতে আঁকড়ে ধরেছে মেদহীন মসৃণ উদার। উৎকণ্ঠা ভরা দৃষ্টি এদিক ওদিক তাকাচ্ছে সে। দেখছে অমন রাজকীয় কামরাটা। ঘরখানা কি সুন্দর গোছানো, আসবাবপত্রের সে কি বাহার। চন্দন কাঠের মনোমোহনী সুবাস কেমন ভুরভুর করে ঢুকছে সরু নাকের ছিদ্র দিয়ে। মায়াবিনী চোখ বুঝল, বুক ফুলিয়ে নিঃশ্বাস টানল বড়সড়। ধীরলয়ে অধৈর্যের আলতো ফাঁক করে মৃদু হেসে ওঠে মাহি। সদ্য শুকানো আক্ষিদ্বয়ের পর্দা সরিয়ে আনমনে তাকালো ঘরের বাঁ দিকে। মুহূর্তেই দৃষ্টি থমকালো সপ্তদশীর। চোখ দুটো কেমন আঠার ন্যায় আটকে গেল বাঁ দিকের দেয়ালে। সেথায় অমন করে ঝুলছে থাকা লাল রঙা পর্দাটা কিসের? পর্দার আড়ালে কি তবে জানালা রয়েছে? কৌতূহল মাহি। উৎকণ্ঠায় তড়িঘড়ি করে নেমে এলো রাজকীয় পালং হতে। ধীরলয়ে এগোলো সেই। পর্দার সন্নিকটে এসে পায়ে টানল রুক। ঘাড় উঁচিয়ে তাকাচ্ছে মাহি, চোখ দিয়ে মাপছে পর্দার দৈর্ঘ্য। তার মতো দুটো মানুষের উচ্চতার সমতুল্য পর্দাটা। তক্ষুনি দাঁত বসালো অধরের কোণে। খানিকক্ষণ দোনমনে করে অবশেষে সে হাত বাড়ালো পর্দার কাছে। হাতের মসৃণ তালুখানা দোদুল্যমান পর্দার গা ছুঁইতে বিস্ময়ে ডুবল মাহি। বিস্ময় বৃষ্টির ন্যায় কপালে উঠল চোখ। এ কি, পর্দাটা কোন কাপড়ে তৈরি? এত মসৃণ মোলায়েম, ধরলেই চলে আসে হাতের মুঠোয়। প্রথমবার এহেন মসলিন কাপড় সচক্ষে দেখে ভারী হতবাক মাহি। হতবাকতায় বোকার ন্যায় টান বসালো কাপড়ে। অমনি ওপর থেকে ঝরঝরিয়ে সবটা কাপড় এসে এলো ভূমিতে। মাহি হতবম্ব, তরিত ভয়ে পেছালো কদম। ভয়ের দৃষ্টির সম্মুখে তাকাতে ফের অদৃশ্য হোঁচট খেলো বোকামানবী। টলে উঠল তার সর্বাঙ্গ। বিস্ময়ে দূরত্ব বাড়ল দু ঠোঁটের মাঝে। সম্মুখের দেয়ালে উন্মুক্ত হয়েছে একখানা বিশাল তৈলচিত্র, যেথায় সুস্পষ্ট এক অপরূপার ছবি। রাজকীয় আসনে দম্ভিকতার প্রগাঢ় ছাপে বসে আছেন তিনি। গায়ে উড়িয়েছেন একখানা লাল পাড়ের সাদা শাড়ি, সঙ্গে মিলিয়ে পড়েছেন ভারী ভারী অলংকার। এ যেন সাক্ষাৎ 19 শতাব্দীর মহারানী। কি অদ্ভুত দীপ্ততার চোখ দুটোতেই যেন তারা এখনও জীবিত। সপ্তদশী বেঘরে ডুবল। সেই বেঘরের তোলে টের পেল না কক্ষের দুয়ার খোলার কর্কশ শব্দ। টের পেল না কোনো এক রূঢ়মানবের দাম্ভিক কদম দুটোর অগ্রসরের উপস্থিতি। মাহি একমনে তাকিয়ে আছে ছবিটার পানে। বেভুলার ন্যায় হাত বাড়াচ্ছে সে। ছবিটাকে কাছ থেকে একটুখানি ছুঁয়ে দেবার তুখর লোভ জেগেছে তার। এলোমেলো হাত দুটো তার প্রায় ছুঁই ছুঁই ছবির গা। অমনি পেছন থেকে আচমকা ধেয়ে এলো অতি পরিচিত কর্কশ কণ্ঠখানা, ডোন্ট টাচ।
কেঁপে ওঠে মাহি। হুট করে ঘোরের দেয়াল চির ধরায় এক ঝটকায় ছবির কাছ থেকে ছিটকে সরে আসে বোকা মানবী। আতঙ্কিত ভঙ্গিতে শরীর ঘুরিয়ে তাকায় পেছনে। অমনি তার দৃষ্টি কালো সুদর্শন বলিষ্ঠ পুরুষ, যিনি আপাতত সগৌরবে পায়ের ওপর পা তুলে বসে আছে সম্মুখ কাউছে। তার আঙুলের ভাঁজে আটকে আছে একখানা জ্বলন্ত শিকার। বাদামি চোখ দুটোর গভীর দৃষ্টি অনিমেষে কায়দায় তাকিয়ে আছে মেয়েটার দিকে। মাহি ভরকায় তড়িঘড়ি করে সরে দাঁড়ায় ছবির কাছ থেকে। কোনরূপ ভনিতা ছাড়াই সন্নিগ্ধ গলায় শুধায়, আপনি কখন এলেন? যখন তুই অন্যমনস্ক ছিলি তখন। যুবকের তৎক্ষণাৎ ভনিতাবিহীন প্রত্যুত্তর। তা কর্ণধার হওয়া মাত্রই চিবুক নামালো মাহি। কণ্ঠে নামলো অদ্ভুত শান্ত প্রগাঢ়তা। সে প্রশ্ন ছুড়ল, আপনি কি আমায় নতুন করে নজরবন্দি করতে চাচ্ছেন? থামলো মুগ্ধ। থমকালো তার মুখের কাছে বাড়ন্ত হাতখানা। তীক্ষ্ণ দৃষ্টি পরপরই তাকালো সপ্তদশীর পানে। অদ্ভুত শান্ত গলায় প্রত্যুত্তরে বলল, তুই বহু আগে থেকেই আমার নজরবন্দি বান্দির মেয়ে, নতুন কিংবা পুরাতন কিছু নয়। মুখাভাবে অবদের ছাপ উঠল মাহির। কপালের চামড়ায় স্পষ্টতার হলো গোটাকতক ভাঁজের ছাপ। চাপা ক্ষোভে আওড়ালো, তাহলে নতুন জায়গায় এসে এভাবে হুট করে একটা কক্ষে তালাবদ্ধ করার খুব একটা প্রয়োজন ছিল না। বাঁকা হাসলো মুগ্ধ। প্রতিউত্তর না করে অনবরত ফুঁকছে শিগার। মানবী আর দৃষ্টে দেখল তা। মুগ্ধর অমন ভ্রুক্ষেপহীন ভঙ্গিমা দেখে নাকের পাটাটা তক্ষুনি ফুলল তার। দাঁত খিঁচল পরপরই। আমাকে কলকাতা কেন এনেছেন? কবর দিতে। যুবকের ভাবলেশহীন ছোট উত্তর। তা কর্ণঘরে প্রবেশ করতেই চমকে ওঠে মাহি। ভাবধারে হতবুদ্ধি নাই। গলায় অনমনীয়তা ঢেলে মানবী কেমন গজগজ করতে করতে বলে ওঠে, রাশিয়ায় কি জায়গার অভাব পড়েছিল নির্দয় লোক, যে এখানে এনে আমায় কবর দিতে চাচ্ছেন? এ সমস্ত কথা উচ্চারণ করতে আপনার একটুও বুক কাঁপে না? এ পর্যায়ে মাংসালো বলিষ্ঠ ঘাটটা বেশ কাত হলো মুগ্ধের। দৃষ্টি হলো সরু। ঠোঁটের কোণে শেষলাত্মক ভাবভঙ্গি ফুটে নির্দ্বিধায় গমগমে গলায় শুধালো, বুক কাঁপে না, তবে তোকে দেখলে অন্য কিছু কাঁপে। খুলে দেখাবো নাকি তা একবার? বলতে বলতে অসভ্য মাফিয়া বিশ্বের হাত চলে গেল প্যান্টের অগ্রভাগে। তার চক্ষু গোচর হতেই অতিষ্ঠ মাহি। নাক মুখ কুচকে গেল লোকটার এহেন বেফাঁস কথাবার্তার এমন কর্মকাণ্ডে। কম মাংসের গাল দুটোতে হালকা লাল লজ্জালো প্রলেপ ছড়ালো। মানবী তা প্রকাশিত নারাজ। দাঁত খিচে ঝাঁঝিয়ে আওড়ালো, থামুন বেহায়ালো, আর কত নির্লজ্জ হওয়া বাকি আছে আপনার? ছি ছি। তৎক্ষণাৎ কপাল গোছালো মুগ্ধ। বাম পাশের পিয়ার্সিং করা ভ্রুটা তার উঁচু হলো আপনা আপনি। কণ্ঠে ছড়ালো সন্দিগ্ধতা। স্ট্রেঞ্জ। যেখানে ইন্টিমেট হয় বাকি আমাদের 18+ কিছু করলামই না, সেখানে নির্লজ্জ হওয়ার প্রসঙ্গ আসে কোত্থেকে? তাছাড়া এমন এক ভাব নিচ্ছিস যেন তুই আমার কিছুই দেখিসনি। সেদিনই তো সামনে থেকে আমার পাখি। চুপ করুন। লজ্জায় কান দুটো দিয়ে উষ্ণ ধোঁয়া উঠছে মাহির। সহসা 2 হাত দিয়ে চেপে ধরেছে দুকান। নাক মুখ কুচকে তাকিয়ে আছে মেঝের পানে। ওদিকে মুগ্ধ কেমন হতভম্ব বনে গেল মাহির অমন হুটহাট চিৎকারে। রয়ে শয়ে কাল বাঁকায় সামান্য। পায়ের ওপর পা তুলে কাউচের গায়ে হেলান দিয়ে বসল রুড়মারুক। শিগার ফুঁকতে ফুঁকতে গমগমে গলায় বলল, এই নশ্বর পৃথিবীতে সত্যি কত কথার দাম নেই। আজ আবারও তা প্রমাণিত হলো। মাহি দাঁত কিরমির করছে। রাগে থরথর করে কাঁপছে তার শুভ্র মুখশ্রী। সে পা বাড়ালো। রুর মানবকে উপেক্ষা করে হাঁটা ধরল অন্যত্র। ঠিক তখনই তার কর্ণগহরে ভেসে এলো মুগ্ধের ভারী অথচ নিরেট কণ্ঠ। আমার সামনে থেকে যাওয়ার আগে অনুমতি নিয়েছিলি বান্দির মেয়ে? থমকায় মাহি। নাক ফুলিয়ে বাঁকায় ঘাড়। মুখ ঝামটি মেরে বলে ওঠে, নিকুচি করি আপনার অনুমতির। মুগ্ধ কি হাসলো নীরবে? অলক্ষ্যে নিম্নাংশের অধরে দাঁত বসিয়ে হাসলো নাকি? ভাগ্যিস তার সপ্তদশীর অলক্ষ্যে ছিল, নয়তো এতক্ষণে ঠিক গলে যেত মেয়েটার আকাশ সম রাগ। খানিক বাদে নিজ চিরচেরা গাম্ভীর খোলসে আবৃত হলো মুগ্ধ। সামান্য গলা খাকারি দিয়ে আচমকা শুধালো, তোর সাহসটা ইদানিং খুব বেড়ে গিয়েছে মনে হচ্ছে। কাহিনী কি বান্দির মেয়ে? শুকনো ঢোক গিলল মাহি। শটান হলো পরক্ষণে। রাগের বশে মুখ দিয়ে যা তা বলেই বসে লোকটাকে। তার মানে এই নয় যে সে ভয় পায় না তাকে। ভয় পায়, বড্ড পায়। এই যে এখনো পাচ্ছে। মাহি হাত কতলাচ্ছে অনবরত। নিষ্পিস করতে থাকা পা দুটো আচমকা ছুটতে চাইলে উন্মুক্ত দুয়ারের বাইরে। ভীত সন্ত্রস্ত মানবী আর 7-5 ভাবার কুল পেল না। নীরবে তক্ষুনি ছুটল দুয়ার পানে। তার মসৃণ পা দুটোই যেই না চৌকাঠ মারাবে অমনি পেছন থেকে আচমকা টান পড়লো তার গলায় পেঁচিয়ে রাখা ওড়নার দুপাশে। মুহূর্তেই থমকে গেল মাহি। খানিক ফাঁস লাগলো রাজহংসীর ন্যায় সুকোমল সুদীর্ঘ কণ্ঠায়। হাত চলে এলো গলার কাছে। পেছন থেকে এগোচ্ছে মুগ্ধ। বাঁ হাতে ধীরলয়ে পেঁচাচ্ছে মাহির ওড়নাটা। সপ্তদশী শব্দ। কাঁপছে তার ক্ষুদ্র বদনখানি। তুলতুলে অধর যুগল কাঁপছে তীর করে। মুহূর্ত ব্যয় টের পেল লোকটার বড্ড কাছে তার বক্ষ ভাঁজের সামনে
স্তনে ঠেকছে মাহির ধনুকের ন্যায় বাঁকানো মেরুদণ্ড। কানের কাছে আছড়ে পড়ছে উষ্ণ নিঃশ্বাসের ঝাপটা। সহসা দু হাতে নিজের জামার একাংশ আঁকড়ে ধরে মাহি। চোখ দুটো কুঁচকে নেয় তড়িঘড়ি করে। মুগ্ধ হাসল। রুক্ষ অধরযুগার আলতো করে ছোঁয়ালো মেয়েটার কানের পিঠে। তক্ষুনি সর্বাঙ্গ কেঁপে ওঠে মাহির। শিরদাঁড়া বেয়ে মুহূর্তেই নেমে গেল এক অদ্ভুত শীতল স্রোত। মুগ্ধ ধীরে ধীরে চুম্বন বাড়াচ্ছে। ছোট ছোট অসংখ্য আদুরে জ্বালাতনে কম্পিত করছে মানবীর মসৃণ কানের লতি। বেহায়া কাজগুলো অব্যাহত রেখেই সে কেমন শান্ত কণ্ঠে আওড়ালো, পিচি সুন্দরীদের অত উটকো সাহস থাকতে নেই সিগনোরা, নতুবা আমার মতো দৈত্যের নজর পড়বে তো। অস্থির মাহি, নিঃশ্বাসের ছন্দ এলোমেলো, তার দুটোই নেমেছে অসারতা। মস্তিষ্ক ক্রমশ ফাঁকা হচ্ছে মনে হচ্ছে। ক্ষুদ্র বদনখানিতে বইছে বিদ্যুৎ। মুগ্ধবোধায় টের পেল তা। রয়ে শুয়ে ঠোঁট সরালো মাহির কানের লতি হতে। ধীরলয় পা দুটো পিছিয়ে নিতে উদ্যত সে। উদ্যত মাহিকে বাঁধনমুক্ত করতে। ঠিক তখনই তার আনমনে দৃষ্টি গিয়ে আচানক আছড়ে পড়ল অদূরের বিপরীত করিডরের পানে। তার দৃষ্টি সেদিকে পড়তেই কেন যেন গা লুকানো ভীমের আড়ালে ভীমের আড়ালে বিচক্ষণ পুরুষ মুগ্ধ। বুঝে গেল কেউ তাদের দেখছে। ঠোঁটের কোণে আচানক বক্র হাসির রেস টানল রুরমানব। এক হাতের দক্ষ হ্যাঁচকা টানে তক্ষুনি সপ্তদশীকে ঘুরিয়ে দাঁড় করালো নিজের দিকে। এহেন অতর্কিত কাণ্ডে ভরকায় মাহি। হতবাক দৃষ্টি জোড়া ঘাড় বাঁকিয়ে উঁচু হতেই তার গায়ে আটকালো যুবকের দুষ্টু মুখাবয়ব। মুগ্ধ বাঁকা হাসছে। তার অমন হাসির কারণ বুঝল না মাহি। বোধগম্যহীনের ন্যায় তাকিয়ে থাকতে চোখ টিপে মুগ্ধ। অতঃপর কোনরূপ আগাম সতর্ক সংকেত ছাড়াই দু হাতের দৃঢ়তায় মেয়েটার লতানো কোমর আঁকড়ে তুলে নেয় কোলে। এহেন অনায়াস টানে হকচকায় বোধবুদ্ধি সপ্তদশী। বোকার ন্যায় ভয়ার্ত টানে দুপা দিয়ে আঁকড়ে ধরে রুরমানবের মেধিন ভিসেপ্ট ঝাঁকপূর্ণ কোমর। হাত দুটো অবহেলিত আকার থোড়াই ধরল। অপ্রকাশিত অধিকার প্রতি তারা গিয়ে জড়িয়ে ধরল মুগ্ধের কলা। মাফিয়া বিষ্ট মিটমিটিয়ে হাসছে বোধহয়। মানবীর পাতলা কোমর আঁকড়ে আচমকা অধর ছোঁয়ালো মেয়েটার তুলতুলে অষ্টপুটে। মুহূর্তেই জমে গেল মাহি। ঘটনা প্রবাহ এত দ্রুত বইছে কেন? ভরকানোর সময় অবধি পাচ্ছে না সে। লোকটার হুটহাট আগ্রাসী গভীর চুম্বনে চৌম্বকে নেই আটকে আছে মাহি। ক্ষুদ্র বদনে পারছে না একটুখানিকেও নড়তে। মুগ্ধ ব্যস্ত নিজ কাজে। বেহায়া গম্ভীর চুম্বনে মত্ত থেকে দৃষ্টি ফেলল অদূরের করিডরের পানে। কেউ একজন এখনো আড়াল হতে দেখছে তাদের। তা বোধগম্য হতেই যুবক নিজ কাজের গতি বাড়ালো। তক্ষুনি বাঁ হাতের রুক্ষ আঙুলগুলো আলগোছে চালালো রমণীর চুলের ফাঁকে। সেটায় মৃদু টান বসিয়ে সপ্তদশীর ক্ষুদ্র মুখখানা খানিক উঁচিয়ে তুলে মুগ্ধ এক মুহূর্তের জন্য অধর হতে অধর সরিয়ে তাকালো মেয়েটার চোখের দিকে। মাহি চোখ দুটো ছলছল। একটু টোকা পড়লেও বোধহয় কেঁদে দিবে বোকা মানবী। মুগ্ধ ঠোঁট কামড়ে হাসলো খানিক। কণ্ঠ খাদে নামিয়ে আচমকা শুধালো, আই ওয়ানা গো ফর আ ডিপ কিস, ডোন্ট ইউ ডিয়ার টু স্টপ মি। অন্তঃকরণ ছলকে ওঠে মাহির। অজানা ভয় কেঁপে ওঠে তার ক্ষুদ্র তনু। ঠোঁট ভেঙে ফুপিয়ে কাঁদতেই যাবে অমনি তার তুলতুলে অধর যুগলের ওপর হিংসের ন্যায় ঝাঁপিয়ে পড়ল রুরমানব। ক্ষুধার্ত বাঘের ন্যায় শিকার হাতের কাছে পেয়ে আত্মসৎ বিমত্ত হয়েছে সে। তার এমন হিংসাত্মক কাণ্ডে কুণ্ঠিত বোকা মানবী দুর্বল হচ্ছে ক্রমশ। তার ক্ষুদ্র বদনখানি দুর্বল হয়ে খানিক টলতে লাগলে এক হাতে সযত্নে তাকে আগলে নেয় মুগ্ধ। অধরের কাছে অব্যাহত রেখে আলগোছে পা বাড়ালো কক্ষের পানে। পেছন থেকে শক্ত পায়ের আঘাতে তক্ষুনি ভিজিয়ে দিল দরজার কপট। সহসা অদূরের করিডরের পানে অলক্ষ্যে দাঁড়িয়ে থাকা অগ্নিদৃশ্য যুগল ব্যর্থ হলো দু কপতির বাদবাকি উন্মত্ততা দেখতে। শীততাপ নিয়ন্ত্রিত কামরা। একপাশে ডিভানের কোলে বসে আছেন হিমাংশু রায়। ভীষণ মনোযোগে তাকিয়ে আছেন সম্মুখ টেবিলের পানে। সেটাই সাজিয়ে রাখা দাবার কোট। একা একাই দুই পক্ষ হয়ে খেলছেন তিনি। গুটি চালছেন নিজের মতে। ঠিক তখনই কক্ষের দুয়ার ঠেলে গটগটিয়ে ঢুকলেন সুদীপা। এক আকাশসম রাগে গজগজ করতে করতে স্বামীর পানি এগিয়ে এসে ক্ষুদ্র কণ্ঠে চেঁচালেন, অধীর তখন বলেছিল না ওর নাকি কোনো মেয়ের প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, অথচ এইমাত্র আমি নিজ চোখে দেখে এলাম অধীর ওই মেয়েটার সাথে। ছি! পয়েন্ট উল্টালেন হিমাংশু রায়। গম্ভীর মুখে মন্ত্রীর গুটি আগালেন সম্মুখে। এদিকে তার এহেন অপারক ভাবখানা দেখে ফের তেলেবেগুনে জ্বলে ওঠেন সুদীপা রায়। দাঁত কিরমির করতে করতে শব্দ করে হাত রাখলেন সম্মুখ টেবিলের ওপর। মুহূর্তেই চারপাশে শব্দ হলো বেশ। দাবার গুটিগুলো নড়চড়ে উঠল কেমন। এ পর্যায়ে স্ত্রীর রাগান্বিত মুখপানে তীক্ষ্ণ দৃষ্টিজোড়া নিক্ষেপ করলেন হিমাংশু রায়। স্ত্রী তখন ফের চেঁচিয়ে আওড়ালেন, কথা শুনছ না আমার, নাকি শুনতে চাইছ না, কোনটা? অত্যন্ত ঠান্ডা মেজাজ শেষাবধি ধরে রাখলেন হিমাংশু রায়। খানিক সময় নিয়ে আচমকা বলে বসলেন, তো কি হয়েছে? আকাশ ভেঙে পড়লেন সুদীপা রায়। কণ্ঠে লিপটে গেল হতবাকতার ছোঁয়া। তো কি হয়েছে মানে? অধীর একটা মেয়ের সাথে এভাবে খোলামেলা
কথাটা শেষ করবার সময় দিলেন না হিমাংশু রায়। তার পূর্বেই শোনা গেল তার গুরুগম্ভীর কণ্ঠ। বর্তমান যুগের ছেলেপেলে বলে কথা, চরিত্রের একটু আধটু দোষ থাকবে, এটাই স্বাভাবিক। তাছাড়া ও কোনো সাধারণ কেউ নয়, ও এখন রুজদি কিং। নারী ক্ষুধা থাকবেই। তবে মনে রেখো নিরুর মা, একটা পুরুষের 1000টা মাসুকা থাকলেও তার স্ত্রী হয় কেবলমাত্র একজনই, আর অধীরের স্ত্রী হবে কেবলমাত্র আমার মেয়ে নিরুপমা। বাদবাকি তার 1000টা মাসুকা থাকুক, হু কেয়ার্স। আজকের এপিসোডটা এত পর্যন্তই রাখলাম। পরের এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি কাল ফিরবো। ততক্ষণের জন্য লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইবও করে নেবেন। টাটা।